আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। পরিসংখ্যান নবম এবং দশম শ্রেণী, এটি তোমাদের বইয়ের 17তম অধ্যায়। পরিসংখ্যান অধ্যায়ে তোমরা যারা একেবারেই কেউ যারা করনি বা করছো এখনো পর্যন্ত বুঝতেছো না, তাদের সকল সমস্যা ডাউট ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তোমরা ফার্স্ট টু লাস্ট ক্লাসগুলো দেখবা। আর বলে রাখি, একটি ক্লাসের দুইটি ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ চ্যাপ্টারের আলোচনাটা নিয়ে আসা সম্ভব নয়। আমরা ছোট ছোট ভিডিওর মাধ্যমে কয়েকটি ক্লাসের মাধ্যমে এই পুরো চ্যাপ্টারটা আলোচনা করব। তো প্রথমে যে ক্লাসটি করব সেটি দেখে একটু। প্রথমে আমরা সূত্র নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে যতগুলো সূত্র আছে, সবগুলো সূত্র ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে দেখাবো। তারপরে অধ্যায়ের সকল টপিক, যেমন গণসংখ্যা নিবেশন সারণী, গড় নির্ণয়, মধ্যক নির্ণয় এবং এন জোড় সংখ্যা অথবা বিজোড় সংখ্যা হলে কিভাবে আমরা মধ্যক নির্ণয় করব সেটা শেখাবো। প্রচুরক নির্ণয়, আয়তলেখ অঙ্কন, বহুভুজ অঙ্কন, অভিজ রেখা অঙ্কন। তারপরে আমরা 3 নম্বরে যেটা করব, সকল কিছু বোর্ড কোশ্চেন, ইম্পর্টেন্ট কিছু বোর্ড কোশ্চেন আলোচনা করব। এরপরে পরীক্ষা আসার মতো উপযোগী কিছু অতিরিক্ত কোশ্চেন আলোচনা করব। সর্বশেষ আমরা এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব এই অধ্যায়ের সকল এখানে। তো সূত্রগুলো তোমরা অবশ্যই নোট করে নেবা এবং মুখস্থ রাখবা। যদি সূত্রগুলো তোমাদের জানা না থাকে, তাহলে যখন এই অধ্যায়ে আমরা কাজে যাব তখন কিন্তু তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে না। এই জন্য সূত্রগুলোকে নোট করে নিবা অবশ্যই। প্রথমে রয়েছে পরিসর। পরিসর সমান সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। পরিসর, আমরা যখন কোনো অবিন্যস্ত উপাত্ত থেকে কোন সারণী তৈরি করি, তাহলে এই সারণী তৈরি করার প্রথম ধাপ হচ্ছে পরিসর নির্ণয় করা। তারপরে শ্রেণী সংখ্যা, পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র, শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমান সমান সমান শ্রেণীর ঊর্ধ্বমান যোগ শ্রেণীর নিম্নমান ভাগ 2। আমরা যখন কোন সারণীর মধ্যমান নির্ণয় করব, তখন আমাদের এই সূত্র প্রয়োগ করে মধ্যমান নির্ণয় করতে হবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় a প্লাস সামেশন fi ui ডিভাইডেড n গুণন a। এখানে a সমান আনুমানিক গড়, সামেশন সমান এইদিকে লক্ষ্য রাখো, অর্থাৎ যোগফল। সামেশন অর্থাৎ যোগফল, কোন সারণীর মোট যোগফল। fi সমান মোট গণসংখ্যা, ui সমান ধাপ বিচ্যুতি, n সমান মোট গণসংখ্যা, n সমান মোট গণসংখ্যা, আর h সমান শ্রেণী ব্যবধান। পরের সূত্রটি দেখি। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক, অর্থাৎ আমাদের যে অবিন্যস্ত উপাত্ত আছে সেই উপাত্তের ক্ষেত্রে মধ্যক দুইটি ভাবে নির্ণয় করা যায়। যদি n তম সংখ্যা বিজোড় হয়, তাহলে এই সূত্র প্রয়োগ করে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে n প্লাস 1/2 তম পদের মান যখন n বিজোড় সংখ্যা হয়। আবার দ্বিতীয় সূত্রটি, মধ্যক n ভাগ 2 তম পদ যোগ n ভাগ 2 যোগ 1 তম পদ ভাগ 2 যখন n জোড় সংখ্যা হয়, তখন এই সূত্র প্রয়োগ করে আমাদের মধ্যক নির্ণয় করতে হয় অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। মাথায় রাখতে হবে, এটা শুধু অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে আসো বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক। বিন্যস্ত অর্থাৎ বিন্যস্ত শ্রেণী উপাত্ত যেটা থাকে, সেটা যদি মধ্যক নির্ণয় করতে বলে, তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে মধ্যক নির্ণয় করব। এখানে l ইন্টু n ডিভাইডেড n ভাগ 2, l ইন্টু l ভাগ 2 মাইনাস fc গুণন h ভাগ fm। এখানে l সমান মধ্যক শ্রেণীর নিম্নমান, n সমান আমরা এর আগে দেখে আসছি মোট গণসংখ্যা, fc সমান মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত সংখ্যা। অর্থাৎ আমাদের এই অবশ্যই যখন আমরা মধ্যক নির্ণয় করব, তখন আমাদের ক্রমযোজিত একটি সারণী থাকবে, সেই সারণী থেকে যোজিত সংখ্যা বের করতে হবে, মধ্যক শ্রেণীর যোজিত সংখ্যা। এই সর্বক্ষেত্রে শ্রেণী ব্যবধান fm সমান মধ্যক শ্রেণীর গণসংখ্যা। সর্বশেষ সূত্রটি প্রচুরক।
এল যোগ F1 ভাগ F1 যোগ F2 গুণন H, এল যোগ F1 ভাগ F1 যোগ F2 গুণন H। এখানে এল সমান সমান যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত, যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত ওই শ্রেণীর নিম্ন সীমা। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর F1, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। F2 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। এই ছিল এই অধ্যায়ে তোমাদের সব সূত্র। অবশ্যই সূত্রগুলোকে মাথায় রাখতে হবে। তাই থেকে তোমাদের বোর্ড কোশ্চেনে দুইটা আঙ্গিকে অর্থাৎ দুইটা ক্যাটাগরিতে প্রশ্ন হয়ে থাকে। একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত, যেটাকে অশ্রেণীবদ্ধ ডেটা বলে থাকি। 1 নম্বরে যেটা দেখতেছো এবং এলোমেলো যে সংখ্যাগুলো সাজানো আছে এটাকে বলা হয় অবিন্যস্ত উপাত্ত বা অশ্রেণীবদ্ধ ডেটা। দ্বিতীয় এইটাকে বলা বিন্যস্ত উপাত্ত। এই দুইটি ক্যাটাগরিতেই আমাদের বোর্ড কোশ্চেন থেকে শুরু করে স্কুল পরীক্ষা পর্যন্ত এই দুইটি ক্যাটাগরিতেই প্রশ্ন হয়ে থাকে। তো প্রথমে আমরা 1 নম্বরে যেটা আছে অবিন্যস্ত উপাত্ত, এই অবিন্যস্ত উপাত্ত থেকে আমরা প্রথম যে কাজটা করব সেটি হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। এই অবিন্যস্ত উপাত্ত থেকে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। তো এর আগে আলোচনা করছিলাম, যদি আমাদের কোনো অবিন্যস্ত উপাত্ত থেকে সারণী তৈরি করতে হয় তাহলে প্রথম কাজ হচ্ছে পরিসর নির্ণয়। তো সমাধান করি। সমাধান আমরা জানি পরিসর সমান সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। নিম্নমান যোগ প্রথম কাজ পরিসর নির্ণয়। তো পরিসরের সূত্রে প্রথমে বলা হয়েছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। তো এই উপাত্তের ভিতর থেকে সর্বোচ্চ মান কটা, অর্থাৎ সব থেকে বড় যে মানটা সেটা হচ্ছে সর্বোচ্চ মান, আর সবচেয়ে ছোট যে মানটা সেটা হচ্ছে সর্বনিম্ন মান। তো আমরা একটু খেয়াল করি উপাত্তের দিকে। এইখানে সব থেকে বড় মান আমরা খুব নিখুঁতভাবে প্রথম থেকে দেখে যাব, ভুল যেন না হয়। প্রথম থেকে দেখে যাব সে সব থেকে বড় মান কোনটা। তো একটু খেয়াল করি, এখানে সব থেকে বড় মান আমরা যেটা পাবো, এখানে সব থেকে বড় মান 88 বড়, এবং সব থেকে ছোট যে মানটা সেটি হচ্ছে 63। তাহলে এই মান দুটোকে আমরা নিয়ে এসে এখানে সব থেকে বড় মান 88 বিয়োগ সব থেকে ছোট মান 63 যোগ 1। এই 88 থেকে 63 যদি আমরা বাদ দেই বা বিয়োগ করি তাহলে হয় 25 যোগ 1 সমান 26। তাহলে প্রথম কাজ ছিল পরিসর আমরা পাইলাম 26। এরপরে হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা। অতএব শ্রেণী সংখ্যা আমরা সূত্রে পড়ছিলাম, আলোচনা করছিলাম। শ্রেণী সংখ্যার সূত্রটি হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। তো পরিসর আমরা প্রথমে পাইছি পরিসর 26 এবং শ্রেণী ব্যবধান আমাদের প্রশ্নে উল্লেখ করা আছে শ্রেণী ব্যবধান 5। তো তোমাদের
যে প্রশ্নটা আসবে সৃজনশীল, এটা সাধারণত সৃজনশীলের ক নম্বরে অথবা খ নম্বরে থাকে। এখানে উল্লেখ করা থাকবে। তো এখানে শ্রেণী বিবর্ধন দেওয়া আছে 5। এটা যদি আমরা ভাগ করি তাহলে 26 ভাগ 5, তাহলে আসবে আমাদের 5.2। ভাগফলটা আমরা যেটা পাইলাম এটা হচ্ছে দশমিক ফল। তো আমাদের এটাকে পূর্ণ সংখ্যা আনতে হবে। পূর্ণ সংখ্যা আনতে হবে, এর জন্য আমরা কি করব, এই মানটার সাথে 1 যোগ দিয়ে দেবো। 5-এর সাথে 1 যোগ দিলে হয় 6। তো আমরা শ্রেণীর সংখ্যা কত পেলাম? 6টি। অর্থাৎ যে সারণীটা আমরা হবে এখানে গণসংখ্যা নিবেশন যে সারণীটা তৈরি করব তার মূল ঘর হবে 6টি এবং তার সাথে একটি এক্সট্রা ঘর দিতে হবে। তাহলে আমরা কাজ শুরু করি, সারণীর কাজ। সারণী প্রথমে আমাদেরকে অতিরিক্ত একটি ঘর দিতে হবে। তারপরে আমাদের মূল যে ঘর 6টি দেব। 1, 2, 3, 4, 5, 6। আমি আবারও বলতেছি যে আমাদের শ্রেণীর সংখ্যা যা বের হবে, যে মানটা বের হবে তার থেকে একটি ঘর বেশি নিতে হবে, যাতে আমরা সেটা উপরে রাখবো। প্রথম ঘরে, যে কোনো সারণীর প্রথম ঘরে সব সময়ের ক্ষেত্রে শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি। তারপর ঘরটি হবে ট্যালি। সর্বশেষ যে ঘরটি হবে গণসংখ্যা। গণসংখ্যাকে আমরা ইংরেজিতে FI দ্বারা প্রকাশ করি, এটাও দেখতে পারি গণসংখ্যা। তো প্রথম ঘরের কাজ শ্রেণী ব্যক্তি। এই ঘরের কাজ হচ্ছে আমাদের, এখানে আমরা দুইটা ভাবে করতে পারি। অর্থাৎ সর্বনিম্ন যে মানটা আসে এটা থেকে 2-3টা মান কম ধরে করতে পারি, অথবা সর্বনিম্ন মান যেটা সেটা থেকে ধরে করতে পারি। তো আমার সব থেকে ভালো হয় সর্বনিম্ন মান ধরে করা। সর্বনিম্ন মান কত পাইছি আমরা? 63। এখানে নামাই। এখান থেকে আমরা যে ব্যবধানটা প্রশ্নে দেওয়া আছে শ্রেণী ব্যবধান, এই শ্রেণী ব্যবধান করে বাড়াবো। 63 থেকে আমরা 5 বৃদ্ধি করি। 63, 64, 65, 66, 67। তাহলে 63 থেকে হবে 67। 67 পরে যে সংখ্যাটা আছে এখানে বসাবো 68। 68 থেকে আমরা 5 বৃদ্ধি করব। 70, 70, 70, 71, 72। 68 থেকে আমরা আবার 5 বৃদ্ধি করব। 68, 69, 70, 71, 72। তাহলে হবে আমাদের 72। তারপরে সংখ্যা হচ্ছে 73। 73 থেকে 5 বৃদ্ধি করব। 73, 74, 75, 76, 77। অবশ্যই মাথায় রাখবা যে সংখ্যাটা এখানে বসাবা সেটা কিন্তু সেটা ধরেই 5 গুনতে হবে। যেমন এখানে 77 আসছে, 77 পরের সংখ্যাটি 78। 78 থেকে 5 গুনতে হবে, তাহলে 78 কে ধরতে হবে। 78, 79, 80, 81, 82। 82 পরের সংখ্যাটা হবে 83। 83 থেকে 5 বৃদ্ধি করি। 83, 84, 85, 86, 87। 87 পরের সংখ্যাটি হবে 88। এখান থেকে গুনি 88, 89, 90, 91, 92। তাহলে সর্বশেষ সংখ্যাটি বেরোলো 92। আমাদের সর্বোচ্চ মান ছিল 88। এখানে সর্বশেষ ঘরের সর্বশেষ সংখ্যাটি হচ্ছে 92। কিছু সংখ্যা বেড়ে গেছে, এটা কোনো সমস্যা না। এখন আমাদের ট্যালির ঘর। ট্যালি কিভাবে বের করব? ট্যালি বের করার জন্য আমাদের প্রথম যে সংখ্যা উপাত্তটা আছে, উপাত্তটা প্রত্যেকটি সংখ্যাকে আমরা কেটে দেবো অথবা মার্ক করব। আর ট্যালি মানে চিহ্ন, তো মার্ক করে রাখতে পারি অথবা একবারে কেটে দেব, যাতে ওই সংখ্যাটা আবার দ্বিতীয়বার ট্যালির ভিতরে না ঢুকে যায়। তো
72 কেটে দিলাম। এখন খেয়াল করবো 72 কোন ঘরে আছে। 72 এখানে 63 থেকে 67, এখানে 72 নেই, এখানে 68 থেকে 72, তাহলে এই ঘরে 72 আছে, এই ঘরে একটা ট্যালি দেবো। তারপরে আছে 85, 85 টাকে কেটে দেবো। দেওয়ার পরে এখানে দেখবো যে কোন ঘরে 85 আছে। তাহলে এখানে 63 থেকে 67, 68 থেকে 72, 73 থেকে 77, 78 থেকে 82, 83 থেকে 87, অর্থাৎ 83 থেকে 87 এই ঘরে রয়েছে 85, তাহলে এই ঘরে আমরা একটা ট্যালি দেব। তারপরে আছে 78, 78 কোন ঘরে আছে খেয়াল করি, 78 রয়েছে এই ঘরে, 78 থেকে 82 এই ঘরে একটা ট্যালি দেব। তারপর রয়েছে 84, 84 কোন ঘরে রয়েছে, এই যে 83 থেকে 87 এই ঘরে আবারও একটা ট্যালি দেবো। তারপর আছে 78, আবারও 78, 78, 78 থেকে 82 এই ঘরে একটা ট্যালি দেবো। 75, 75 আছে 73 থেকে 77 এই ঘরে একটা ট্যালি দিয়ে নেব। তারপর রয়েছে 69, 69 এখানে 78 থেকে সরি 68 থেকে 72 এই ঘরে রয়েছে 69, এখানে একটা ট্যালি দিয়ে নেব। তারপর রয়েছে 67, 67 প্রথম ঘরে আছে 63 থেকে 67, তাহলে এই ঘরে একটা ট্যালি দেবো। তারপর রয়েছে 88, যেটা আমার একদম নিচের ঘরে, 88 থেকে 92 এই ঘরে রয়েছে 88। 80, 80 কোন ঘরে রয়েছে, 80 রয়েছে 78 থেকে 82 এই ঘরে, এই ঘরে একটা ট্যালি দিলাম। তারপর রয়েছে 74, 73 থেকে 77 এই ঘরে রয়েছে 74, এখানে একটা ট্যালি। 77, 73 থেকে 77 এখানে একটা ট্যালি। 79, এখানে 78 থেকে 82 এই ঘরে একটা ট্যালি। 69, এইখানে 68 থেকে 72 এখানে 69 আছে। 74, 74 রয়েছে 73 থেকে 77 এখানে রয়েছে 74। তারপরে রয়েছে 73, আবার এখানে 73 থেকে 77। একটা জিনিস খেয়াল করবা, যেই ঘরে 4টা ট্যালি হবে, 4টা ট্যালি হওয়ার পর যদি দেখি আবারও পঞ্চম ট্যালি সেই ঘরেই হচ্ছে, অবশ্যই মাথায় রাখবা 4টা ট্যালি হওয়ার পরে পঞ্চম ট্যালিটা যাবে মাঝ বরাবর। কি বললাম, 4টা ট্যালি হওয়ার পরে পঞ্চম ট্যালিটা যাবে মাঝ বরাবর। তারপরে 83, 83 রয়েছে এই ঘরে। 65, 65 রয়েছে 63 থেকে 67 অর্থাৎ প্রথম ঘরে। তারপর রয়েছে 75, 73 থেকে 77 এই ঘরে আবার একটি ট্যালি। 69, 69 যাচ্ছে 68 থেকে 72 এই ঘরে 69। 75, 75 যাচ্ছে 73 থেকে 77 এই ঘরে 75। 86, 86, 83 থেকে 87 এই ঘরে 86 আছে, এই ঘরে একটা ট্যালি। 66 আমাদের প্রথম ঘরেই আছে, 63 থেকে 67 এই ঘরে 66 আছে। 71 সর্বশেষ সংখ্যা আমাদের এখানে। 68 থেকে 72 এইখানে রয়েছে। এখানে দেখো 4টা হয়েছে, কিন্তু 4টা, তাহলে পঞ্চম ট্যালিটা কিন্তু মাঝ বরাবর দিতে হবে, তাহলে এখানে পঞ্চম ট্যালিটা যাবে মাঝ বরাবর। আচ্ছা, এখন ট্যালি সম্পূর্ণ সবগুলো সংখ্যা শেষ হয়ে গেছে, ট্যালির কাজ শেষ, আমাদের ট্যালির কাজ ফিনিশ। এখন কাজ হচ্ছে গণসংখ্যা। ট্যালি এবং শ্রেণীব্যক্তির কাজ কিন্তু শেষ। ট্যালি এবং শ্রেণীব্যক্তির কাজ শেষ হয়েছে, আমাদের শ্রেণীব্যক্তির কাজও শেষ, ট্যালির কাজও শেষ। এখন আমাদের গণসংখ্যার কাজ। তো গণসংখ্যা কিভাবে বের করবো, খুবই ইজি। দেখো, যেই ঘরের গণসংখ্যা নির্ণয় করবো ওই ঘরের ট্যালি যতগুলো আছে ওইটাই, ওই পরিমাণটাই ওই ঘরের গণসংখ্যা। তাহলে দেখো, এই ঘরের ট্যালি গণসংখ্যা নির্ণয় করবো, তাহলে এই ঘরের ট্যালি কত, ট্যালি হচ্ছে 4, তাহলে এখানে গণসংখ্যা হবে কত, 4। এইখানে ট্যালি কত, 5, তাহলে এখানে গণসংখ্যা হবে 5। এইখানে ট্যালি 7, গণসংখ্যা হবে 7। এইখানে ট্যালি 4, গণসংখ্যা হবে 4। এখানেও 4টি, গণসংখ্যা 4। এখানে সর্বশেষ একটি, গণসংখ্যা আছে 1টি। তাহলে এগুলো সবগুলো যোগ দেই, সবগুলো 4, 5, 9, 9 আর সাথে 16, 4, 20, 20, 24, 1, 25। তাহলে মোট গণসংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমাদের মোট গণসংখ্যা হচ্ছে 25। তাহলে এটা কি সঠিক নাকি ভুল, এটা আমরা যাচাই করার জন্য তোমরা একটা উপরে যে উপাত্তটা দেওয়া থাকবে, অবিন্যস্ত যে উপাত্ত থেকে আমরা সারণীটা তৈরি করলাম, সেই উপাত্তের মোট সংখ্যাগুলোকে গুনবো আমরা। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18,
19, 20, 21, 22, 23, 24, 25। দেখো এখানে মোট গণসংখ্যা 25 এবং আমাদের উপাত্তের যতগুলো সংখ্যা আছে সবগুলো মিলে 25। তাহলে আমাদের এই গণসংখ্যা নিবেশন সারণীটি একবারেই সঠিক হয়েছে। তাহলে এইভাবে তোমরা তোমাদের খাতায় একটা অবিন্যস্ত উপাত্ত নিবা, নেওয়ার পর আমি যেভাবে পরিসর নির্ণয় করলাম, তারপরে শ্রেণী সংখ্যা নির্ণয় করলাম, এরপরে এরকম একটা শ্রেণী সংখ্যা থেকে এরকম একটা সারণী তৈরি করবা, যেভাবে দেখায় দিলাম। এইভাবে যদি তুমি 2 থেকে 3 বার প্র্যাকটিস করো, তাহলে গণসংখ্যা নিবেশন সারণী তৈরিতে তোমার আর কোনো সমস্যা থাকবে না।